হ্যালো স্টুডেন্টস, আজকে থেকে আমরা কোষে দেখি 1.3 সলিউশন করা স্টার্ট করছি। দেখো, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো মূলত বিবৃতিমূলক প্রশ্ন, অর্থাৎ স্টেটমেন্ট বেসড কোশ্চেন। এবার কোষে দেখি 1.1-এও কিন্তু আমরা বিবৃতিমূলক প্রশ্ন দেখেছি এবং কি শিখেছিলাম যে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকলে সেখান থেকে কীভাবে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হয়। আর এই চ্যাপ্টারে আমরা শিখবো একটা বিবৃতি থেকে প্রথমে দ্বিঘাত সমীকরণ তৈরি, তারপরে তার সমাধান। এবং বলে রাখি, মাধ্যমিকের জন্য এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই কারণ এই চ্যাপ্টার থেকেও একটা 3 মার্কসের কোশ্চেন কিন্তু আসে। তো ওভারঅল এই চ্যাপ্টারটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো চলো, তোমরাও আমার সাথে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, দেখে নেওয়া যাক আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117, সেই ক্ষেত্রে সংখ্যা দুটি হিসাব করে লিখি। দেখো, আমি বলেছিলাম এইরকম বিবৃতিমূলক প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে একটা পয়েন্ট খুঁজে বার করতে হবে যার উপর প্রশ্নের বাকি অংশটা ডিপেন্ড করছে। তো চলো সেটাই আগে খুঁজে বার করি। কি বলেছে দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। অর্থাৎ সবার আগে আমরা যদি এই ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটোকে খুঁজে বার করতে পারি তাহলে বাকি প্রশ্নটা আমরা সলভ করতে পারবো। তাহলে চলো সেটাই আমরা ধরে নিই। তাহলে ধরি, দুটি সংখ্যা বলেছে তো ধনাত্মক অখণ্ড, আমরা একটা আগে ধরে নিই। তাহলে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এক্স। ওকে, এইবার দেখো, যারা ধনাত্মক অখণ্ড সংখ্যা কি জানো তাদের জন্য ঠিক আছে, যারা জানো না আমি একটু বলে দিই। ধনাত্মক মানে তো ইংলিশে যেটাকে পজিটিভ বলে, আর অখণ্ডকে বলা হয় যেটাকে খণ্ড করা যায় না, অর্থাৎ পূর্ণ সংখ্যা। উদাহরণ কি, 1, 2, 3, 4, 5 ... সো অন। একইভাবে 0, -1, -2, -3, -4, এরা সবাই হলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবার আমাদের বলেছে ধনাত্মক। এবার ধনাত্মক কত থেকে শুরু হবে? 1 থেকে। তাহলে 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 করে চলতেই থাকবে। এগুলো হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। এর মধ্যে আমরা একটা ধরে নিয়েছি যার নাম দিয়েছি আমরা এক্স, কারণ তার মান আমরা জানি না। এবার বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা যাদের অন্তর অর্থাৎ বিয়োগফল 3। তাহলে আমি একটি এক্স ধরে নিয়েছি, তাহলে অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা কত হবে? x+3। কেন? দেখো, একটা নাম্বার এক্স আর একটা x+3 ধরেছি, তাহলে অবশ্যই এক্স এর থেকে x+3টা কি বড় সংখ্যা। তাহলে কি বলেছে, দুজনের অন্তর বার করতে হবে। এবার বড় থেকে ছোটকে যদি বাদ দিই, অর্থাৎ x+3 - x যদি করতাম তাহলে কত আসতো? x থেকে x বাদ দিলে 0, 3। তাহলে দেখো, দুটো সংখ্যা নিয়েছি আমি, তাদের অন্তর কিন্তু আমরা 3 পেলাম। ঠিক আছে, এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমি x+3 তো নিলাম, যদি x-3 নিতাম সেই ক্ষেত্রে কি হতো? একটা সংখ্যা x নিতাম আর একটা x-3। তাহলে দেখো, x একটা সংখ্যা নিয়েছি, আরেকটা সংখ্যা কত নিয়েছি? x-3। এবার x-3টা অবশ্যই x এর থেকে ছোট, কারণ x এর থেকে তো আমি 3 বাদ দিয়ে সেই সংখ্যাটা পাচ্ছি, তাই না? তাহলে এই ক্ষেত্রেও এই দুটো সংখ্যা হচ্ছে। এবং দেখো, এদের যদি আমি অন্তর নিই, বড়কে x বড়, তাহলে x থেকে যদি আমি x-3কে বাদ দিই তাহলে কত আসবে? দেখো, x +3। দেখো, এই +x -x কেটে গেল, পড়ে থাকলো 3। তাহলে দেখো, এই ক্ষেত্রেও কিন্তু x আর x-3 যদি নিই তাহলে এদের অন্তর 3। তাহলে কি আমি এটা নিতে পারবো? আমার উত্তর হচ্ছে না। কেন? দেখো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে সেটা বোঝাচ্ছি। দেখো, আমি যদি x এর মান 1 নিলাম, সেই ক্ষেত্রে আমি যদি x-3 আরেকটা সংখ্যা ধরে নিতাম তাহলে কত হতো? 1 - 3 অর্থাৎ -2। এবার দেখো, আমাদের বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যায় আমাদের ধনাত্মক হতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু একটা সংখ্যা x পেলাম, আরেকটা সংখ্যা কত পাচ্ছি আমি? -2, যেটা কিন্তু আর ধনাত্মক থাকছে না। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারবো, x যদি আমি একটা সংখ্যা নিই, আরেকটা সংখ্যা আমাকে x+3 নিতে হবে, x-3 নিলে হবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইটুকু আমি ক্লিয়ার করে দিই। এইবার দেখো কি বলেছে, তাদের বর্গের সমষ্টি 117। তাহলে আমি সংখ্যা দুটো পেয়েছি, একটা x আরেকটা কত? x+3। এবার বলেছে এদের বর্গের সমষ্টি, বর্গ অর্থাৎ স্কোয়ার। তাহলে সবার আগে বর্গ করো, আগে বর্গ করতে বলেছে। ঠিক আছে, এবং তারপরে কি বলেছে, তাদের সমষ্টি অর্থাৎ যোগ, সেটা কত? 117। তাহলে এটাই কন্ডিশন দেওয়া আছে, তাই এখানে লিখতে হবে প্রশ্নানুসারে কি লিখবো, যে দুটি সংখ্যার বর্গ এবং তাদের সমষ্টি করার পরে পেয়েছি কত? 117, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এবার দেখো, এখান থেকে সবার আগে আমাদেরকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে, তারপরে তার সমাধান করতে হবে। এটা তো কন্ডিশন যেটা দেওয়া ছিল এখানে। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করো। x², এবার a + b তার হোল স্কোয়ারের মানে ফর্মুলায় ভাঙবে। x² + 2 × x × 3 + 3 তার স্কোয়ার = 117। নেক্সট লাইনে কি হবে? দুটো x² আছে, অর্থাৎ 2x² + 3 দুগুণে 6x + 3 স্কোয়ার করলে কত হয়? 9। আর 117 এদিকে আসলে -117 হলো।
তাই তো? এইবার সেখান থেকে যদি আমি নেক্সট লাইনে দেখো 2x² প্লাস 6x, এখানে কি 9 বাদ দিতে হবে এখান থেকে, তাই তো? তাহলে কত হবে 108, তাই তো? কিন্তু নেগেটিভ হবে কারণ মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস 108 ইকুয়াল টু 0। এবার দেখো 2 কিন্তু এদের সবার মধ্যে থেকে কমন যাবে, তাহলে 2 কমন নিয়ে নিই, পড়ে থাকলো কত x² প্লাস 3x মাইনাস এখান থেকে 2 নিয়ে নিলে কত থাকে 54 ইকুয়াল টু 0। এবার 2 এখানে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে এবং শূন্যকে যে সংখ্যা দিয়ে ভাগ করো ভাগফল কত হয় 0 হয়, তাহলে পড়ে থাকবে কত x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এইবার দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। এবার এটা সমাধান করতে হবে, যেটা আমরা আগের দিন শিখে এসেছি। তাহলে কি আমাকে 3 বানাতে হবে এই 54 আর x² সহগ অর্থাৎ 1কে কাজে লাগিয়ে। তো 1 গুণ 54 করলে 54, এবার 54কে আমরা 3 বানাতে হবে। তো 54কে কীভাবে লিখতে পারি, 6 নং 54 লেখা যায় তো, 6 নং 54। তাহলে এইখানে যদি আমি 9 বিয়োগ 6 লিখি তাহলে কি 3 পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এইখানে সেটাই করব। তাহলে x² প্লাস 3-এর জায়গায় কী লিখছি 9 বিয়োগ 6 ইন্টু এক্স মাইনাস 54 ইকুয়াল টু 0। এটা কি মিল টার্ম, তাই তো? এইবার নেক্সট লাইনে কী হবে, নেক্সট লাইন যদি আমি এইখানে লিখছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো x² প্লাস 9x প্লাস মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0, তাই তো? এইবার দেখো নেক্সট লাইনে কী হবে, এদের মধ্যে থেকে x কমন যাবে, তাহলে পড়ে থাকলো x প্লাস 9, আর এখান থেকে কত মাইনাস 6 কমন যাবে, পড়ে থাকবে x প্লাস 9 ইকুয়াল টু 0। এবার দুজনের মধ্যে x প্লাস 9 আছে, তাহলে x প্লাস 9 কমন নিয়ে নাও, পড়ে থাকলো কত এখান থেকে x, এখান থেকে কত মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তারা কি পৃথক পৃথকভাবে শূন্য হয়, অর্থাৎ হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে তোমরা এটা ল্যাঙ্গুয়েজটা লিখে নেবে। তাহলে কি হলো, এখান থেকে x প্লাস 9 ইকুয়াল টু 0 একটা পেলাম, অথবা কী হবে x মাইনাস 6 ইকুয়াল টু 0। সেখান থেকে কী হবে x ইকুয়াল টু 9 ওদিকে গেলে মাইনাস 9, এবং এখান থেকে x ইকুয়াল টু 6 মাইনাস 6 ওদিকে গেলে 6। তাহলে x এর আমরা দুটো মান পেলাম, একটা পেলাম মাইনাস 9 আর একটা পেলাম 6। এবার দেখো এখান থেকে আমাদের কি ধরেছিলাম, x একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। এই মাইনাস 9 আর 6 দুটোই কিন্তু অখণ্ড সংখ্যা, কিন্তু আমরা কি ধনাত্মক ধরেছি। x এর কোনটা ধনাত্মক, 6, কারণ এটা মাইনাস 9। তাহলে আমরা x এর এই মানটা কিন্তু নিতে পারবো না, তাহলে শুধুমাত্র x ইকুয়াল টু 6 এর জন্য আমাদের অ্যান্সার হবে। তাহলে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে একটি হলো কত বেরোলো আমাদের 6, আর মাইনাস 9কে কেন নিতে পারবো না, কারণ আমাদের ধনাত্মক বলেছে, তো এখানে ঋণাত্মক বেরিয়েছে, তো ঋণাত্মকটা আমরা নেব না, শুধুমাত্র ধনাত্মকটাকেই আমরা নেব। তাহলে একটা মান বেরোলো 6, আর একটা কত হবে 6 যোগ 3 সমান সমান 9, অর্থাৎ সংখ্যা দুটো হলো 6 আর 9, যাদের আমরা বর্গ যদি করি এবং তার যদি যোগ করি তাহলে 117 পাবো। তো চলো সেটাকে আমরা একটু জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে দেখি, অ্যান্সার এখানেই শেষ। এবার আমরা যে দুটো নাম্বার পেলাম সেটাই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে কিনা সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো আমাদের কি বলেছে, সংখ্যা দুটো যদি বর্গ করে যোগ করি তাহলে কি 6² যোগ 9²। এবার 6² করলে কত হয় 36, 9² করলে কত হয় 81। এবার এদের যোগ করো, 6 আর 1 7, আর 8 যোগ 3 করলে হয় কত হয় 11। তাহলে দেখো 117 কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই 6 আর 9 এই দুটো নাম্বার কিন্তু আমাদের পারফেক্ট। ওকে, যে দুটো আমাদেরকে বার করতে বলেছে, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো, তাই তো? তাহলে আমাদেরকে সেই পয়েন্টটা খুঁজে বার করতে হবে যার উপর পুরো প্রশ্নটা ডিপেন্ড করছে। তো কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, অর্থাৎ ভূমিটা কার উপর ডিপেন্ড করছে, উচ্চতার উপর। যদি উচ্চতা জানতে পারতাম সেখান থেকে ভূমি লিখতে পারতাম, তাই তো? এবং দেখো প্রশ্নে এখানে উচ্চতাই বার করতে বলেছে, তো কিছু ক্ষেত্রে আমরা কিন্তু একদম ডাইরেক্ট যেটা বার করতে বলে সেটাও ধরে নিতে পারি, ঠিক আছে? তো বুঝতে হবে আমাদেরকে কোন ক্ষেত্রে কোন পয়েন্টটার উপরে পুরো প্রশ্নটা ডিপেন্ড করছে। তো এই ক্ষেত্রে পুরো ভূমিটা উচ্চতার উপর ডিপেন্ড করছে, তাহলে সেটাই আগে ধরি উচ্চতা x মিটার, ঠিক আছে? এইবার উচ্চতা যদি x মিটার হয় তাহলে ভূমি কি বলেছে, উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা কত x, এর দ্বিগুণ মানে এর সাথে 2 গুণ হবে, তাই তো? এবার কি বলেছে, দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে একবারে যদি আমি ভূমি বার করি তাহলে ভূমি সমান সমান কত, যেটা উচ্চতা তার সাথে 2 গুণ করলাম, এর থেকে অপেক্ষা কত 18 মিটার আরও বেশি, বেশি মানে কি যোগ হবে, তাহলে যোগ 18, এটা হলো ভূমি, ঠিক আছে? এইবার কি দেখো বলেছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নাকি 360,
তাহলে কি দেওয়া আছে? ক্ষেত্রফল। এবার ত্রিভুজের ক্ষেত্রফল, এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আশা করি তোমরা সবাই জানো। এবার ক্ষেত্রফল এটা দেওয়া আছে এত বর্গমিটার, তাই তো? তাহলে এবার প্রশ্নানুসারে কি লিখব? প্রশ্নানুসারে কি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল 360, ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? এইবার এটা ইকুয়াল টু কত? 360, এটাই দেওয়া আছে। এবার ভূমি আমি পেয়েছি এখানে আর উচ্চতাও পেয়েছি, সেই মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে হাফ ইন্টু ভূমি কত? 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত? x সমান সমান 360। এবার এটাকেই সমাধান করতে হবে, করে x এর মান বার করতে হবে। এবার দেখো তাহলে কন্ডিশনটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। উচ্চতা ছিল x, তার দ্বিগুণ অর্থাৎ 2 গুণ হয়েছে, তার থেকে 18 মিটার বেশি অর্থাৎ যোগ 18 হয়েছে। ওকে, এবার তাহলে এটা সলভ করা যাক। চল লাইন কি হবে দেখো, 2 এখানে ভাগ আছে, এদিকে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো? 2x প্লাস 18 গুণ x ইকুয়াল টু 360 গুণ 2, তাই তো? এইবার কি হবে নেক্সট লাইনে? এই এক্সটা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2x² প্লাস 18x, আর এদিকে যদি 2 গুণ করে দিই হবে 720, তাই তো? এবার সবাইকে আমরা একদিকে নিয়ে আসবো। তাহলে নেক্সট লাইন কি হবে? 2x² প্লাস 18x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবার দেখো সবার মধ্যে থেকে 2 কমন যাবে। কেন যাবে? দেখো এখানে 2 আছে, 18কে 9 দুগুণে 18 লেখা যায়, এবং 720কে এক্ষুনি দেখলাম 2 গুণ 360 লেখা যায়। তাহলে যদি 2 কমন নিয়ে নিতাম, পড়ে থাকতো x² প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার অনেক ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট এখান থেকে কী করতে পারতে? এই যে 2x যোগ 18 আছে, এখান থেকে যদি 2 কমন নিয়ে নিতে, তাহলে কি পড়ে থাকতো? x প্লাস 9। এবার এই উপরে 2 নিচে 2 কেটে আউট হয়ে যেত। তাহলে তোমরা এইভাবেও এগোতে পারতে। ওকে, এবার এখানে 2 গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে। এবার 0কে যে সংখ্যা দিয়ে ভাগ করো, ভাগফল 0 হয়। তাহলে আলটিমেট যে সমীকরণটা আমরা পেলাম সেটা হলো গিয়ে x² প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার আমাকে 360কে 9 বানাতে হবে, তাই তো? এবার তোমরা সেটাকে করতে পারো কি? 24 গুণ 15 করলে হয় 360। ওকে, তো তোমরা যদি না পারো সেক্ষেত্রে আমি বলেছিলাম কি উৎপাদক করে নিতে। তাহলে সবার আগে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 180, তারপরে 2 দিয়ে ভাগ করো 90, 2 দিয়ে ভাগ করো 45। এবার তোমাদের সুবিধা হবে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, তারপরে 3 তিরিকে 9। ওকে, এবার দেখো আমরা কি বললাম যে 24 থেকে 15 বাদ দিলে হয় 9, কারণ 24 গুণ 15 করলে আসে 360, ঠিক আছে? এবার দেখো সেটাই আমরা বার করব কিভাবে। দেখো 2 গুণ 2 4, 4 দুগুণে 8, 8 দিয়ে 3 গুণ করলে 3 8 24, আর এদিকে 3 5 15, তাই তো? তাহলে আমি নেক্সট লাইন লিখতে পারি কি? x², 9কে কি লিখতে পারি? 24 বিয়োগ 15 ইন্টু x মাইনাস 360 ইকুয়াল টু 0, তাই তো? আমরা উৎপাদক এভাবে করে সমাধান করতে পারি। ওকে, তাহলে নেক্সট লাইন কি হবে দেখো? নেক্সট লাইন এখানে এক্সটা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ x² প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0, তাই তো? এইবার নেক্সট লাইন কি হবে? প্রথম দুটোর থেকে x কমন যাবে, তাহলে x কমন নিয়ে নাও, পড়ে থাকলো কত? x প্লাস 24। আর দ্বিতীয়টার থেকে মাইনাস 15 কমন যাবে, পড়ে থাকবে কত? x প্লাস 24 ইকুয়াল টু 0। দুজনের মধ্যে x প্লাস 24 কমন আছে, নিয়ে নাও x প্লাস 24, পড়ে থাকলো এখানে কত? x, আর এখানে কত? মাইনাস 15 সমান সমান 0। আবার সেই দুটো সংখ্যার গুণফল শূন্য আকারে প্রকাশ হয়ে গেল, তাহলে অবশ্যই হয় এটা 0 না এটা 0। তাহলে একবার x প্লাস 24 ইকুয়াল টু 0, আর একবার x মাইনাস 15 ইকুয়াল টু 0, এই তো লিখবো আমরা, তাই তো? এবার সেখান থেকে কি পাবো? x ইকুয়াল টু মাইনাস 24, আর এখান থেকে কি পাবো? x ইকুয়াল টু 15। এবার দেখো আমরা এক্সকে কি ধরে নিয়েছিলাম? উচ্চতা, অর্থাৎ হাইট। এবার দেখো এক্স এর মান এসছে একটা মাইনাস 24 আর একটা 15। এবার কখনো শুনেছো কি উচ্চতা কখনো নেগেটিভ হয়, যে কারোর উচ্চতা মাইনাস 24 মিটার, তাই তো? এরকম শোনি তো? তাহলে আমরা এখানে নেগেটিভ মান নিতে পারবো না, শুধুমাত্র এখানে এক্স এর মান 15 নিতে হবে। তাহলে আমাদের বার করতে বলেছে উচ্চতা কত, তাহলে উচ্চতা হলো এখানে 15 মিটার, ঠিক আছে? এটাই হচ্ছে এর আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটা নোট ডাউন করে নাও। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি লেখো। অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছো আমাদেরকে ধরে নিতে হবে সেই অখণ্ড ধনাত্মক সংখ্যাটিকে, তাই তো? তাহলে সেটাই ধরি সংখ্যাটি x, ঠিক আছে? এবার কি বলেছে?
যে সংখ্যাটির 5 গুণ, আচ্ছা তার আগে বলে দিই অখণ্ড ধনাত্মক সংখ্যা আশা করি তোমরা সবাই এখন জানো। এবার তাই বলেছে সেই সংখ্যাটির 5 গুণ, অর্থাৎ সংখ্যা যদি x হয় তার 5 গুণ অর্থাৎ 5x। আর কি কি বলেছে, তার বর্গের দ্বিগুণ, অর্থাৎ সংখ্যাটির যে বর্গ, সংখ্যাটা বর্গ করলে কি হবে, x এর স্কোয়ার হলো, তার দ্বিগুণ অর্থাৎ তার সাথে 2 গুণ করতে হবে। এবার বলেছে যে এই সংখ্যাটির যে 5 গুণ আছে অর্থাৎ 5x, সেটা কি তার যে বর্গের দ্বিগুণ অর্থাৎ 2x স্কোয়ার অপেক্ষা কত কম, 3 কম। অর্থাৎ প্রশ্নানুসারে কি বলেছে যে সংখ্যাটার যদি আমি বর্গ করি এবং তার সাথে 2 গুণ করি অর্থাৎ বর্গের দ্বিগুণ, সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা কত কম, 3 কম। কোনটা, ওই 5 গুণ করলে সংখ্যাটির সাথে, তাহলে -5x = 3। আরেকবার স্টেটমেন্টটাকে পড়ো যারা বুঝতে পারছো না। দেখো একটা সবসময় একটা জিনিস মনে রাখবে, এই বিবৃতিমূলক প্রশ্নের ক্ষেত্রে স্টেটমেন্টটাকে মানে বোঝাটাই কিন্তু আসল বিষয়, ঠিক আছে? ওইটুকু করতে পারলে বাকি সলভ কিন্তু তোমরা শিখে গেছো। তাহলে কি বলছে আরেকবার পড়ো, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা তোমরা বুঝতেই পেরেছো ধনাত্মক সংখ্যা, সেটাকে আমি x ধরে নিয়েছি। এবার বলেছে ওই সংখ্যাটির যে 5 গুণ, অর্থাৎ সংখ্যাটার সাথে যদি আমি 5 গুণ করি সেটা তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। সেই সংখ্যাটা যদি আমি বর্গ করি অর্থাৎ স্কোয়ার করলাম, তার দ্বিগুণ অর্থাৎ তার সাথে 2 গুণ করলাম, সেটার থেকে কত কম, 3 কম। অর্থাৎ সেই সংখ্যাটার থেকে যদি আমি 5x-কে বাদ দিই তাহলে সেটা কত হবে, 3 হবে, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু কম বলেছে অর্থাৎ এটার থেকে যদি এটাকে বাদ দিই তাহলে 3 এক্সট্রা পাচ্ছি, সেই জন্যই বলেছে এটার থেকে এটা কত কম, 3 কম। এবার চলো এটাকে সলভ করা যাক। 2x স্কোয়ার মাইনাস 5x, 3 এদিকে আসলে কত হবে, -3 = 0। এবার 5কে আমরা কীভাবে বানাবো, 2 আর 3-এর সাহায্য নিয়ে এটা লিখতে পারি, 2x স্কোয়ার মাইনাস 6, 3 দুগুণে 6, 6 বিয়োগ 1 করলে হয় 5, তাই তো? 6 বিয়োগ 1 ইন্টু x -3 = 0। নেক্সট লাইনে কি, 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু x দ্যাট ইজ x -3 = 0। এইখানে অনেকে ভাবতে পারছো মানে ভাবতে পারো যে 2 আর 3কে তো 5 বানানোর জন্য এরমও করতে পারতাম, 3 যোগ 2, তাই না? সেই ক্ষেত্রে কি সমস্যা হতো আমি একটু দেখিয়ে দিই। দেখো সামনে মাইনাস আছে তো, সাথে x আছে, এবার -3x আসতো আর মাইনাসে প্লাসে -2x আসতো। এবার এইখানে কি আছে, শেষে -3 আছে আর সামনে 2x স্কোয়ার আছে, তাই তো? এবার এখান থেকে যখন তুমি x কমন নিতে, যদি x কমন নিতে পড়ে থাকতো কত, 2x -3, কিন্তু এইখান থেকে সেই একই 2x -3 তুমি বানাতে পারতে না, কারণ দুজনের সামনে মাইনাস আছে। তুমি যদি প্লাস রাখতে তাহলে ভিতরে দুজনের সামনে মাইনাস থাকতো, আর যদি তুমি মাইনাস কমন নিতে তাহলে এটারও মাইনাস উঠে যেত, এটারও মাইনাস উঠে যেত, অর্থাৎ প্লাস হয়ে যেত। সেই ক্ষেত্রে দেখো এই দুটো ভিতরের জিনিস আলাদা হয়ে যেত, তাই কখনোই 3 + 2 তোমরা এখানে নিতে পারবে না, এখানে 6 - 1 করেই নিতে হবে, ঠিক আছে? এবং 6টা কী করে বানালাম, 3 দুগুণে 6 এবং 6-এর থেকে 1 বাদ দিচ্ছি, 6-কে 6, তাই তো? নেক্সট লাইনে কি হবে, 2 কমন যাবে আর x কমন যাবে, পড়ে থাকলো কত, x -3। আর এখান থেকে দেখো 1 যদি কমন নিই পড়ে থাকে x -3 = 0। নেক্সট লাইনে দুজন থেকেই আমি x -3 কমন নিয়ে নেব, পড়ে থাকলো কত, 2x + 1 = 0। এবার দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, সংখ্যা দুটো আলাদা করে 0 হবে, অর্থাৎ x -3 = 0, আরেকবার 2x + 1 = 0। সেখান থেকে যদি আমি সমাধান করি, 3 ওদিকে গেলে কী হবে, +3 হয়ে যাবে, তাহলে x = 3। আরেকটা কথা হবে x এখান থেকে যদি সমাধান করো 2x = 1 ওদিকে গেলে -1, এবং সেখান থেকে যদি x লিখি কত হবে, x এর মান -1/2 দ্যাট ইজ -1/2। তাহলে দেখো সংখ্যাটা আমাদের বলেছে কিন্তু ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটা দেখো অখণ্ড সংখ্যা নয়, এবং তারপরে আবার এটা ঋণাত্মক, তো এই -1/2-এর কনসেপ্টটা কিন্তু পুরোপুরি বাদ যাবে, তাহলে অর্থাৎ x এর মান -1/2 হবে না। তাহলে দেখো x এর মান হলো 3, অর্থাৎ সেই ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো 3, যার সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এর কন্ডিশনগুলো, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। দেখো বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, এবং কি বলেছে একটি স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। এবং কি বলেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হয়, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। বলেছে 5 কিলোমিটার যদি বেশি হয় তবে সেই ক্ষেত্রে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি, অর্থাৎ মোটর গাড়ির গতিবেগ আমাদের এখানে বার করতে বলেছে। এবং এই লাইনটাকে খেয়াল করো যে বলেছে মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার বেশি, অর্থাৎ মোটর গাড়ির গতিবেগ যদি আমরা জানি তার থেকে জিপ গাড়ির গতিবেগ কত, 5 কিলোমিটার বেশি হবে, তাহলে আমরা সেটাই ধরে নেব এবং এখানে এটাই বার করতে বলেছে। তাহলে ধরি মোটর গাড়ির গতিবেগ x, ওকে, মোটর গাড়ির গতিবেগ x। এবার গতিবেগের একক কি লিখবো, এখানে দেখো দূরত্ব কিসে দেওয়া আছে, কিলোমিটারে দেওয়া আছে, তাই তো?
আর কি দেওয়া আছে, এই যে 200 কিলোমিটার, আর সময় কিসে, ঘন্টাতে দেওয়া আছে, তাহলে এত কিমি পার ঘন্টা অর্থাৎ কিলোমিটার পার আওয়ার। এবার কি বলেছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ কত, 5 কিলোমিটার বেশি বলেছে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, জিপ গাড়ি গতিবেগ কত হবে, মোটর গাড়ির থেকে 5 বেশি অর্থাৎ x+5 এত কিলোমিটার পার আওয়ার, তাই তো। এইবার দেখো এটাকে যদি আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে বুঝি, দেখো ধরো এইখান থেকে স্টার্ট করেছে, স্টার্টিং পয়েন্ট এ, এখান থেকে এন্ডিং পয়েন্ট এখানে বিতে যাবে। এবার যখন একটা বাইক যাচ্ছিল, ঠিক আছে, সেই বাইকের ক্ষেত্রে কি হয়েছে, বাইকটা যে গতিতে যাচ্ছে কত, x কিলোমিটার পার আওয়ার, তাই তো। জিপ গাড়ি যদি যাই সেই ক্ষেত্রে তার গতিবেগ কি, x+5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ তার গতিবেগ 5 কিলোমিটার বেশি হচ্ছে। এবার তোমরা নিজেরা ভাবো, যদি কোনো একটা গাড়ির গতিবেগ যদি বেশি হয় তাহলে কি তার সময় কম লাগবে, তাই তো। তাহলে আমরা এইটাকে কাজে লাগিয়ে বা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এগোবো। এবার আমরা কি জানি, আমরা জানি গতিবেগ সমান সমান কি, দূরত্ব বাই সময়, তাই তো। এবং সেই জন্য আমরা এই ইউনিটটা লিখি, গতিবেগ সমান সমান কি লিখেছি, কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ কিলোমিটার মানে কি, দূরত্ব বোঝায়, দূরত্ব বাই সময়। তাহলে এই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। দেখো তাহলে 200 কিলোমিটার আমার পুরো জিপ গাড়িটা যাচ্ছে এবং মোটর গাড়ি দুজনেরই দূরত্ব সেম, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে সময় যদি আমাদের বার করতে হয়, তাহলে মোটর গাড়ির সময় কত লাগবে, মোটর গাড়ির সময় লাগবে কত, সময় লাগবে কত, দেখো সময় যদি এখান থেকে বার করি তাহলে সময় সমান সমান কি হবে, দূরত্ব বাই গতিবেগ, তাই তো, গতিবেগ। এটা কীভাবে লিখলাম, দেখো এখানে সময় ছিল, সময় এখানে চলে আসলো এবং গতিবেগ এখানে চলে আসলো, তাই তো। তাহলে সময় সমান সমান কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে মোটর গাড়ির যদি 200 কিলোমিটার যেত, তাহলে 200 কিমি যেতে মোটর গাড়ির সময় কত লাগবে, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত, সেই 200 কিলোমিটার, আর গতিবেগ কত মোটর গাড়ির, ঘন্টায় x কিলোমিটার, তাহলে 200/x এত ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এবার যদি এই সেই একই 200 কিলোমিটার যদি জিপ গাড়িতে যাওয়া হতো, তাহলে জিপ গাড়ির যেতে সময় লাগবে কত, 200 কিলোমিটারই দূরত্ব, কিন্তু এর গতিবেগ কত, x+5 কিলোমিটার, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে সময় কত লাগবে, 200/x+5 এত ঘন্টা। এবার আমি এক্ষুনি কি বললাম, যদি কোনো একটা গাড়ির গতিবেগ বাড়ে সেই ক্ষেত্রে তার পৌঁছাতে কি সময় কম লাগবে, অর্থাৎ এই যে সময় তার থেকে এই সময়টা কম, তাই তো। এবং কত কম বলেছে, দেখো বলেছে ওই জিপ গাড়িতে যদি যাই তার থেকে 2 ঘন্টা কম সময় লাগছে, অর্থাৎ মোটর গাড়িতে যদি আমি 200 কিলোমিটার যেতে আমার কত সময় লাগছে, 200/x, তাই তো। তাহলে প্রশ্নানুসারে কি হবে, তাহলে মোটর গাড়ির যে সময়টা লাগছে জিপ গাড়িতে কম সময় লাগবে, কারণ গতিবেগ বেড়ে গেলে দূরত্ব যেতে কম সময় লাগে, সেমই মানে দূরত্ব যেতে গেলে, তাই তো। তাহলে 200 কিলোমিটার যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নানুসারে 200/x, এটার থেকে 200/x+5 এটা বাদ যাবে কত, এবং তার মান হচ্ছে 2 ঘন্টা, তাই তো। তাহলে দেখো সময় মোটর গাড়ির জন্য সময় লেগেছে 200/x এত ঘন্টা, এবং কি মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার যেহেতু বেশি, এবং যেহেতু গতিবেগ বেশি তাহলে কি সময় কম লাগবে সেম ডিস্টেন্সে পৌঁছাতে, তাহলে এই সময় থেকে এই সময়টা বাদ দিচ্ছি এবং কত কম লাগবে বলেছে, 2 ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার এটাকে সমাধান করা যাক। নেক্সট লাইনে কি হবে, দেখো সবার আগে এদের লসাগু করব। লসাগু কত হবে, x × x+5, আর উপরে কত হবে, 200 গুণ x+5 মাইনাস 200 গুণ x ইকুয়াল টু 2। নেক্সট লাইনে কী হবে, 200-র সাথে x গুণ করো, অর্থাৎ 200x প্লাস 200 গুণ 5 করলে কত হয়, 1000 বিয়োগ 200x, তাই তো। আর তলায় কত আছে, তলায় এই x গুণ x+5 এটাকে গুণ করে দাও, তাহলে x² প্লাস 5x সমান সমান 2। এবার উপরে দেখো 200x প্লাসে মাইনাসে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো হচ্ছে উপরে 1000 আর নিচে x² প্লাস 5x, তাহলে 1000/x² প্লাস 5x এটা সমান সমান কত আসছে, 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট লাইনে ক্যালকুলেশন আমরা এখানে করছি। ওকে, তার আগে আমি এই জায়গাটুকু একটু পরিষ্কার করে দিই। তাহলে দেখো আমাদের লাস্ট লাইন আসলো কি,
1000 বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। এবার কি কোনাকুনি গুণ হবে, তাহলে 2-এর সাথে এক্স স্কোয়ার প্লাস 5x গুণ হবে, আর 1-এর সাথে 1000 গুণ হবে, তাহলে 2 গুণ এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 1000। এবার তোমরা কি করতে পারো, 2 এখানে গুণ করতে পারো, পরে এদিকে এনে কমন দিয়ে বাদ দিতে পারো, অথবা ডাইরেক্ট 2 এদিকে ভাগ করে দিতে পারো। তো আমি ভাগ করে দেবো, তাহলে আমাদের লাইন কম হবে ক্যালকুলেশনে। তো এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 1000 ভাগ 2, 2 দিয়ে কাটলে কত হয় 500। তাহলে নেক্সট লাইন কি আসলো, এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 500। এবার 500টাকে আমরা এদিকে নিয়ে আসবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার কি করতে হবে, এই 500 আর এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 1কে কাজে লাগিয়ে আমাদেরকে 5 বানাতে হবে, তাই তো। তাহলে দেখো 500কে আমরা কি লিখতে পারি, 500কে আমরা এরকম লিখতে পারি 25 গুণ 20। ঠিক আছে, দেখো 25 দোকানে 50 আর সাথে একটা 0 আছে অর্থাৎ 500। তোমরা যদি না পারো সেই ক্ষেত্রে উৎপাদক করে করে বার করে নেবে। এবং কি করা যেতে পারে, 25 বিয়োগ 20 করলে হয় 5। তাহলে আমরা এটাকে এবার সাজিয়ে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 5কে লিখতে পারি 25 বিয়োগ 20 ইন্টু এক্স মাইনাস 500 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো। নেক্সট লাইনে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 25x প্লাসে মাইনাসে মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0, তাই তো। এইবার নেক্সট লাইনে কি হচ্ছে, এখান থেকে আমরা x কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকলো কত x প্লাস 25। এখান থেকে মাইনাস 20 কমন নেব, পড়ে থাকবে x প্লাস 25 ইকুয়াল টু 0। দুজনের মধ্যে x প্লাস 25 আছে, কমন নিয়ে নেব, তাহলে x প্লাস 25 কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকে x, এখানে পড়ে থাকে মাইনাস 20 সমান সমান 0। তাহলে দেখো আবার সেই দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু 0 চলে আসলো। সেখান থেকে বলতে পারি একবার এটা ইকুয়াল টু 0 আর একবার এটা ইকুয়াল টু 0। তাহলে নেক্সট লাইন কি লিখতে পারি, x প্লাস 25 সমান সমান 0, আরেকবার x মাইনাস 20 সমান সমান 0। সেখান থেকে কি আসবে মান, x ইকুয়াল টু মাইনাস 25 আর এখান থেকে x ইকুয়াল টু 20। এবার দেখো আমরা এক্সকে কি ধরে নিয়েছিলাম, ধরে নিয়েছিলাম গতিবেগ। এবার গতিবেগ কখনো নেগেটিভ হয়, মাইনাসে তো হয় না, অর্থাৎ ঋণাত্মক হয় না। তাহলে এক্সের এই মানটা আমরা নিতে পারবো না। ওকে, তাহলে এক্সের মান কত হলো 20। তাহলে গতিবেগ কত, মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এবং সেক্ষেত্রে জিপ গাড়ির গতিবেগ কত হবে, যদি জিপ গাড়িটা বার করতে বলতো তাহলে কি ওর থেকে 5 কিলোমিটার বেশি, তাহলে জিপ গাড়ি আসতো 20 যোগ 5 অর্থাৎ 25 কিলোমিটার পার আওয়ার। আর মোটর গাড়ি কত হতো, 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটা নোট ডাউন করে নাও। আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা এর বাকি কোশ্চেনগুলো সলভ করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।